এই তো দীঘার সমুদ্র। আস্তে আস্তে সূর্য ঢলে আসছে, হালকা বাতাস বইছে। আর একটা দিন শেষ হতে চলেছে, আর একটা দিন। এভাবেই একদিন হয়তো শেষ হয়ে যাবে এই জীবন। সমুদ্র কত বিশাল, কত বিস্তৃত। এর পাশে এসে দাঁড়ালে নিজেকে খুবই সামান্য মনে হয়, ক্ষুদ্র বলে মনে হয় নিজের সবকিছু, নিজের সম্পূর্ণ অস্তিত্বটাই। আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মুলতানে, গুঞ্জন তার রবে চিরদিন, ভুলে যাবে তার মানে। কর্মক্লান্ত পথিক যখন বসিবে পথের ধারে, এই রাগিনীর করুণ আভাস পরশ করিবে তারে। নীরবে শুনিবে মাথাটি করিয়া নিচু, শুধু এইটুকু আভাসে বুঝিবে, বুঝিবে না আর কিছু। বিস্মৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচেছিল কেউ বুঝি, আমরা যাহার খোঁজ পাই নাই তাই সে পেয়েছে খুঁজি। সন্দীপ, কে? আমি। চিনতে পারছো না? অদিতি। চিনতে পেরেছো তাহলে? আমি কিন্তু তোমায় প্রথম দেখেই চিনতে পেরেছিলাম। চিনতে আমিও পেরেছিলাম, শুধু নিজের চোখকেই যা বিশ্বাস করতে পারছিলাম না। কেমন আছো? ভালো। তুমি? ভালোই। তা তুমি এখানে? একটা মিউজিক ভিডিও লঞ্চ হবে, সেটারই শুটিং ছিল। কাল সকালেই কলকাতা ফিরে যাব। তুমি এখানে? কোনো কাজ? কাজের মানুষের আবার কাজ। এমনি এসেছিলাম, শহরের ব্যস্ততা সবসময় ভালো লাগে না। যাকে আমি চলি। সন্দীপ। কি বলো? একটু দাঁড়াও, কথা, মানে কিছু কথা। আসলে এত বছর পর। বিসর্জনের পর আবাহন হয় অদিতি। এসো না সন্দীপ, আজ ওই সমুদ্রের দিকে চোখ রেখে আমরা প্রত্যেকটা ঢেউয়ের মধ্য থেকে খুঁজে নিয়ে আমাদের ফেলে আসা দিনগুলোকে কিছুক্ষণের জন্য। অদিতি, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আরে আরে আরে, ও কি? ছাড়ো 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 না, তোমার অফিসে দেরি হয়ে যাবে কিন্তু। হোক হোক, তবু আমি তোমার ছাড়বো না। গানটা থামালে কেন বলো? আরে এই চুলগুলো এলোমেলো হয়ে যাবে না, এত দুষ্টুমি করে না। করবো করবো, আরো দুষ্টুমি করতে ইচ্ছে করছে অদিতি। সত্যি স্নান করে এলে তোমার এত সুন্দর দেখায় না। তাই বুঝি? তা সন্দীপ বাবু, আপনার না আজ সকাল সকাল গিয়ে বসের সাথে দেখা করার কথা। আরে তাই তো। এই রে, দেখেছো কত দেরি হয়ে গেল। আমার এক্ষুনি বেরোতে হবে তো। এই খেয়ে যাবে তো? না না, সময় নেই, শোনো বাইরে খেয়ে নেবো। ডোন্ট ওয়ারি, চলি। সত্যি পাগল একটা। এতক্ষণ পর হঠাৎ মনে পড়েছে যে অফিসে তাড়া আছে। সত্যি সন্দীপটা না আর পাল্টালো না। আরে বেল বাজছে, কে এলো আবার? সন্দীপ, দেখেছো কাণ্ড, মোবাইলটা নিতে ভুলে গেছি তো। ওই তো ফোনটা। এই তো। হ্যাঁ, আমি চলি চলি। উফ, বললাম না একেবারে ছেলে মানুষ। সত্যি একটু সিরিয়াস নয়, অথচ সব দিকে নজর। না, বরং আমি আমার কাজ করি বাবা। সিঁদুরের কৌটোটা যেন কোথায়। আরে আবার বেল বাজছে, মানে আবার ভুলে গেছে কিছু নিতে। ওফ, সত্যি কি যে করে। এবার আমি ওকে খুব বকবো। আচ্ছা তুমি কি বলো তো, এ কি আপনি? অধমের নাম জিৎ। এক মিনিট, সানগ্লাসটা খুলি। কি এবার আশা করি চেনা যাচ্ছে? জিৎ, তুই? হায় 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 হায়, ভেতরে আয়। কেমন আছিস বল? এত বছর পর হঠাৎ। আমার লাইফের সবকিছু হঠাৎই হয় ম্যাডাম অদিতি, আর সেটা তো তুই সবচেয়ে ভালো জানিস। কি তাই তো? চা খাবি? না। তাহলে একটু শরবত? না, হার্ড ড্রিঙ্কস ছাড়া আজকাল আর কোনো বেভারেজ নেই না। তুই বস, অত ব্যস্ত হতে হবে না। কেমন আছিস বল? দেখে কি মনে হচ্ছে? কোথাও খারাপের কোনো লক্ষণ কি চোখে পড়েছে? তা তোর হাজবেন্ড কোথায়? এই মাত্র অফিসে বেরিয়ে গেল। তাহলে তো আমি বেশ লাকি, কি বল? শুধু আমি আর তুই।
কলেজে সেই দিনগুলোর মতো, সেই কলেজ ফেস্টে আমাদের ডুয়েট জুটির প্রথম আত্মপ্রকাশ। তোকে আজ খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু অদিতি। এই তুই না সব সময় ভাজলামি না, এবার কিন্তু মার খাবি। আর কত মারবি অদিতি? মানে ও কিছু নয়, শোন কাজের কথায় আসি। ওই শহরের নামই একটা মিউজিক কোম্পানি, ওরা বেশ একটা ভালো অফার দিয়েছে বুঝলি। ওরা ওই আমার লেখা সুর করা কিছু গান রেকর্ড করতে চায়। দে নিড আ ফিমেল ভয়েস, আর আমি তোর নাম রেকমেন্ড করেছি। সে কি, তোর সাথে এই কবছর তো কোনো কন্ট্যাক্টই নেই আমার, আর তুই দুম করে। সো হোয়াট, কন্ট্যাক্ট নেই তো মানুষ অদিতির সঙ্গে, সিঙ্গার অদিতি তো আমার পাশেই আছে। তাই তোর কথাটা প্রথম মাথায় এলো। কিন্তু আমি কিন্তু নয়, কোনো কিন্তু নয়। সামনের বুধবার আমি নিজে গাড়ি নিয়ে আসবো, তোকে নিয়ে যাবো কন্ট্রাক্ট সাইন করাতে। আমি একবার সন্দীপের সঙ্গে কথা বলি, তারপর। কেন রে? হ্যাঁ, তোর হাজবেন্ড বুঝি খুব ইগোইস্ট? না না, একদমই না। তবু আমি জানিও রাজি হবেই, তবু আমি তোকে ফোন করে জানিয়ে দেবো। তোকে করতে হবে না, আমিই করব, অসুবিধা নেই। তোর নাম্বারটা দে ঝটপট। সন্দীপ, সন্দীপ, এই সন্দীপ, ও সোনালি, বলো বলো বলো। কি ভাবছো? তো এনি প্রবলেম? না না, কিছু না কিছু না, বলো। অফিস তো ছুটি হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, আর তুমি চুপচাপ বসে আছো, কি ব্যাপার? ওই একটু কাজ আছে। বাজে কথা, তুমি কিছু লুকোচ্ছ। কি হয়েছে বলো তো? না মানে ও, আমায় বলবে না? বলছি। আচ্ছা, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার ব্যানার্জি সাহেব কি বেরিয়ে গেছেন? হ্যাঁ, অনেকক্ষণ। কেন বলো তো? না, আজ উনি আমায় ডেকেছিলেন ওই সকালবেলা। কেন? আমাদের ক্লায়েন্ট দেবকী গুপ্তা বড় ফ্যাক্টরি মালিক, ওনার ফ্যাক্টরিতে রিসেন্টলি আগুন লেগেছে। ও মা। আর উনি ইন্স্যুরেন্স ক্লেম দাবি করেছেন। এটা তো স্বাভাবিক, তাতে কি হলো? আমাদের সার্ভেয়ার সেনবাবু জানিয়েছেন এটা একটা ফলস ক্লেম। উনি নিজেই আগুন লাগিয়েছেন এবং শর্ট সার্কিটে কোনো লক্ষণও নেই কোথাও। তাহলে তো সোজা ব্যাপার, ক্লেম আটকে দাও। তাই তো দিয়েছিলাম, কিন্তু মিস্টার গুপ্তা ব্যানার্জি সাহেবকে ফোন করে জানানোর পর উনি চাইছেন আমি যেন ক্লেমটা না আটকাই। কিন্তু এটা তো বেআইনি। আর কোনো বেআইনি কাজ আমি করি না, সেটা তো তুমি জানো। ব্যানার্জি সাহেব নিজেকে বিক্রি করে দিতে পারেন সোনালি, কিন্তু আমি পারবো না নিজের এথিক্স থেকে সরে আসতে। তাহলে কি করবে এখন তুমি? ভাবছি রুখে দাঁড়াবো। আমি কোনো ফলস ক্লেমকে পাশ করাবো না। সেনবাবু নিজে রিপোর্ট দিয়েছেন, আই হ্যাভ আ প্রুফ। দেখো সন্দীপ, কোনো বিপদ যদি। দেখো, ভয়ে কাপুরুষেরা পায় সোনালি। বেশ, চলো আপাতত বাড়ি যাবে, চলো। আর তাছাড়া আমারও যেতে হবে। চলো, তোমাকে একটু এগিয়ে দিই বরং। চলো চলো। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি জিৎ, চিনতে পারলি না তো? না রে, একদম ধরতে পারিনি, সরি। আমার কোনো কিছুই কি তুই কখনো ধরতে পেরেছিস অদিতি? তার মানে? সবকিছুরই কি আর মানে থাকতে হয়? কত কিছুই তো পৃথিবীতে আছে যে আনসলভড মিস্ট্রি। যেমন ধরো মাচু পিচু, স্টোন হেঞ্জ, বারমুডা ট্রায়াঙ্গেল, ইউএফও। ঠিক তেমনই একটা মিস্ট্রি হলো এই জিত, যে রহস্যের সমাধান হয় না। কি যে বলিস, কোনো মাথা মুন্ডু নেই। জানি তো, একেবারে স্কন্ধ কাটা। এখন বল, তোর হাজবেন্ড রাজি হলেন কিনা? হ্যাঁ, আপত্তি করেনি কোনো। আসলে ও খুব খোলা মনের। তাছাড়া কাল আমি তোর বাড়ি পৌঁছে যাব, তোকে নিয়ে কোম্পানিতে যাব, তারপর আমার ফ্ল্যাটে তোকে আসতে হবে, একটু রিহার্সাল আছে। তোর ফ্ল্যাটে? কিন্তু আরে বাবা, একা পেয়ে দুষ্টুমি করব না, ভয় নেই। কি যে বলিস দাদা। শোন, কাল দেখা হচ্ছে, বাকি কথা কাল হবে, রাখছি। ডোরবেল বাজছে, বোধহয় জিত এলো। আরে আয় আয় আয়। রেডি তো? হ্যাঁ, একটু বস। সন্দীপ অফিসে বেরিয়ে গেলেই আমরাও বেরোবো। ও, সন্দীপ বাড়িতে? দোতলায় রেডি হচ্ছে। ওকে আবার অফিসিয়াল ট্যুরে দুদিনের জন্য মালদা যেতে হবে তো। ও, তার মানে এই দুদিন বাড়ি খালিই থাকবে? কেন বলতো? আসবো নাকি, শুধু আমি আর তুই? আর ফাজলামি করলে না তুই মার খাবি কিন্তু। কে আবার ফাজলামো করছে দিদি? হ্যাঁ, এই তো, এসো না, পরিচয় করিয়ে দিই। সন্দীপ আমার হাজবেন্ড, আর ও হলো জিৎ ভৌমিক, গান গাই। অদিতির সাথে এক সময় আমি ওই রেগুলার শো করতাম, ডুয়েট। জানি, শুনেছি।
আমার পরিচিত অনেকেই আপনার গানের খুব ভক্ত। আচ্ছা, আমার অবশ্য সেভাবে শোনা হয় না। আমি যে অফারটা ওকে দিয়েছিলাম সেটার ব্যাপারে ডিটেলটা জানেন নিশ্চয়ই। বিলক্ষণ। দেখুন, আমিও ট্যালেন্টকে শ্রদ্ধা করি, সম্মান করি। সারাদিন তো একা একাই কাটে ওর, যদি গান বাজটা নিয়ে থাকে থাকুক। নাইস, ভালো করেছেন। আমি একটু তাড়া আছে, হ্যাঁ আমি বেরোচ্ছি, পরে কথা হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। নো নো, ইটস ওকে। এই সাবধানে যেও। ঠিক আছে, আসছি। চল জিৎ। কি হলো? আমার হাঁ করে কি দেখছিস? তোকে। আমাকে? হ্যাঁ, ভারী সুন্দর দেখাচ্ছে তোকে। থ্যাংক ইউ। নে নে নে, এবার চল। অদিতি, তুই আমায় কোনোদিন বুঝিস না। না জিৎ, তুই ছিলি আমার প্রথম ক্রাশ। তোকে আমি ভালোবাসতাম, আর তুই বুঝতেও পারিসনি, নাকি চেষ্টা করিসনি। জিৎ, তুই আমাকে সুযোগই তো দিলি না কোনো। সন্দীপের সঙ্গে প্রেম করতিস, আর তা আমাকে এসে বলতিস। আমি শুধু শুনতাম, কোনো কথা খুঁজে পেতাম না। আর তখন বলেই বাকি লাভ। মনে আছে ওই বিরাটিতে শোয়ের শেষে তুই সারপ্রাইজ দিলি, তোর বিয়ের কার্ড? ওটাই ছিল আমাদের লাস্ট শো। তারপরে কি তুই বোম্বে চলে যাস? কলকাতায় আমি আর থাকতে পারছিলাম না। সেই চেনা পরিবেশ, চেনা মানুষ, আর অচেনা আমি, অসহ্য। তাই চলে গেলাম বোম্বে। গান নিয়ে, কেরিয়ার নিয়ে ডুবে রইলাম। যখন ফিরে এলাম তখন আমি একজন প্রতিষ্ঠিত শিল্পী, কিন্তু কিন্তু কোথায় যেন একটা শূন্যতা। তুই আমার কাছে ঠিক কেন এসেছিস বলতো? বিশ্বাস কর, আমি চাই তুই আবার আবার গানের জগতে ফিরে আয়। এটাই তোর আসল জায়গা। আর আর অদিতি, অদিতি, তুই আমার কাছে আয়। জিৎ, সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর কখনো এসব কথা মনেও আনিস না জিৎ, প্লিজ। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। আপনি আমায় ডেকেছিলেন স্যার? দেখুন, অনেকদিন আপনাকে সময় দিয়েছি, আপনি কি সিদ্ধান্ত নিলেন? কি বিষয়ে স্যার? মিস্টার গুপ্তার ক্লেমটার ব্যাপারে। আমার পক্ষে সম্ভব নয় স্যার। মানেটা খুব পরিষ্কার স্যার, এথিক্যালি কোনো রকম কারচুপি আমি করতে পারবো না। টাকাটা তো আর আপনি দেবেন না, দেবে ভারত সরকার। তাহলে আপনারা তো আপত্তি কিসের? আমাদের মতো সাধারণ মানুষের টাকাই সরকারের টাকা, ওটা দেশের স্বার্থে ব্যবহার করার টাকা, কোনো চুরিকে প্রশ্রয় দেওয়ার জন্য সে টাকা নয়। তো সততার নেশাটা হঠাৎ পেয়ে বসলো যে, কি ব্যাপার? ওটা পেয়ে বসার মতো নেশা নয় স্যার, ওটা উপলব্ধি করার মতো একটা সত্য। বুঝলাম। তবে একটা কথা, মিস্টার গুপ্তা কিন্তু একজন বড় ক্লায়েন্ট। উনি আমাদের কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে যাবেন, এটা সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আমি সহ্য করব না। তাছাড়া একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে এসব আকছাড় চলেই থাকে। আপনার ভালোর জন্যই বলছিলাম। আর কিছু বলার আছে আপনার? না, এছাড়া আর কোনো কথা তো আপনার সাথে থাকতে পারেন। আমি চলি, আমার অন্য কাজ আছে। মিসেস সোনালী মিত্র তো? কে? বাইরে আউটিং? মিস্টার ব্যানার্জি? না না, আপনি যেতে পারেন, তবে একটা কথা, এবার থেকে আপনার দায়িত্বটা কিন্তু আপনারই। মানে? সময় হলেই বুঝবেন। না, জাস্ট বি অফ। অদিতি, কি? একটু কাছে আসবে? আমি খুব ক্লান্ত সন্দীপ, কাল কথা বলি। আজকাল তো তুমি ব্যস্ত থাকো, তোমার কাছেই পাই না। আমার খুব খারাপ লাগে জানো, আসলে গানগুলো নিয়ে তো ব্যস্ত ছিলাম না। আজ রেকর্ডিং শেষ হলো, একটু রিলিফ। কাজ ভালো হলে তো ব্যস্ততা আরো বাড়বে, আমি তো আরো কম কম পাবো। এই রাগ করলে? না, রাগ করবো কেন? না, তেমন কিছু না। ও ভালো কথা, তোমার অফিসের সমস্যাটা মিটেছে? আমি আমার সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছি। বুঝতে পারছি থমথমে পরিবেশে একটা ঠান্ডা লড়াই চলছে। লেট ইট বি। আমি কোনো মতেই সমঝোতা করব না। কিন্তু কোনো বিপদ হলে? বিপদের ভয় আমি কোনো অন্যায় করব না। আমি খুব সাধারণ একজন মানুষ, বিপদের ভয়ে কম্প্রোমাইজ করে অসাধারণ হতে চাই না, জানো। তোমাকে নিয়ে আমার খুব অহংকার, আমার ভয়ও করে। জিৎ গান গায় ভালো, স্বনামধন্য শিল্পী, দেশ জোড়া নাম, কিন্তু কিন্তু ওর কথাবার্তায়, চোখে মুখে কেমন যেন একটা অস্থিরতা, একটা অহংকার, একটা একটা
কিছু না। আচ্ছা, তোমরা তো একসঙ্গেই গাইতে, তাই না? হ্যাঁ, কলেজ থেকে। ও আমার খুব ভালো বন্ধু, আমায় খুব গাইড করতো, ইন্সপায়ারও করতো। তারপর আমার বিয়ে হয়, আমি ওই জগৎ থেকে বেরিয়ে আসি। জিতু যেন হঠাৎই কোথায় হারিয়ে যায়, বম্বে চলে যায় ও। এক বছর কোনো যোগাযোগ তাই ছিল না। হঠাৎই সেদিন। অদিতি, কি? আরে অমন করে কি দেখছো? ও কি? তোমার চোখে জল? কি হয়েছে সন্দীপ? আমি গান বাজনা বুঝি না, শিল্পী নই আমি। আমাদের 5 বছরের দাম্পত্য জীবনে আমরা নিঃসন্তান, সেজন্য আমি দায়ী। তবু তোমায় আমি ভালোবাসি। আমার এত অক্ষমতা দিয়ে তোমায় কিভাবে ধরে রাখবো অদিতি, বলতে পারো? আজ হঠাৎ কি হলো তোমার? কি সব বলছো? আর শোনো, আমি তোমায় ভালোবাসি, তোমার সবটুকু নিয়ে। তোমার তো কোনো দোষ নেই। আমাকে ভয় করছে অদিতি, মনে হচ্ছে একটা ঝড় আসছে, জানো? আমার কাছে এসব, খুব কাছে। সন্দীপ, কি হলো তোমার? আমায় বলো। কিছু না, আমার কাছে এসো, তোমাকে জড়িয়ে ধরি, একটু শান্তি পাবো। সন্দীপ, অভিনন্দন সন্দীপ। অভিনন্দন? কেন? তোমার স্ত্রী অদিতি তো এখন মস্ত সেলিব্রিটি, সব মিডিয়াতেই শুধু একটাই খবর। না, অসাধারণ গেয়েছে কিন্তু। আমি নিজে ওর অ্যালবাম শুনেছি। ও অনেক দূর অব্দি যাবে, দেখে নিও। এমন শিল্পী স্বামী হওয়া ভাগ্যের ব্যাপার, তাই তো অভিনন্দন জানালাম। ও, ধন্যবাদ। জানো তো, আজকের কাগজে দেখলাম অদিতিকে ইতিমধ্যেই মুম্বাইয়ের এক নামী ফিল্ম ডিরেক্টর ওকে তার নেক্সট ছবিতে প্লেব্যাক করার অফার দিয়েছে। তুমি জানো না কিছু? না মানে, হ্যাঁ, আসলে বোধহয় শুনেছি। সব আমি ঠিক বুঝি না, খবরও রাখি না। দেখছি তো কেমন টেনশনের মধ্যে থাকি। জিৎ ভৌমিক ওই অ্যালবামের গানগুলো কম্পোজও করেছে দারুণ, জানো? কি মেলোডিয়াস, যেন অদিতিকে ভেবেই লেখা। দারুণ ম্যাচ করেছে ভয়েসটা। ও কি, কোথায় চললে? আমাকে একটু ব্যাংকে যেতে হবে, পরে কথা বলছি। হ্যাঁ, চলি। সন্দীপ হঠাৎ এভাবে রিয়াক্ট করলো কেন? ভারী অদ্ভুত তো। একটা খুশির খবর, অথচ ধুর, কিছুই তো বুঝতে পারছি না। Congratulations, Aditi. You have just made it. থ্যাঙ্কস জিৎ। তোকে একটা কথা বলা হয়নি জিৎ। বলিউডের ডিরেক্টর মেনন সাহেব আমাকে অফার দিয়েছেন ওনার পরবর্তী ছবিতে প্লেব্যাক করার জন্য। শুনলাম। তা কবে থেকে তোর রেকর্ডিং? না মানে, আমি এখনো কনফার্ম করিনি। মানে, আরে এরকম বোকামি কেউ করে? না, তুই এক্ষুনি ওনাকে ফোন করে জানিয়ে দে যে তুই রাজি। আরে ইটস আ গ্রেট অপরচুনিটি বেবি। আমি আসলে একটু সন্দীপের সাথে কথা বলে নি। কাম অন, তুই কি পাগল? হ্যাঁ, আরে এত বড় সুযোগ কেউ দ্বিতীয়বার ভাবে? দেখ, আমাকে ভাবতে হবে, সন্দীপ না হলে কষ্ট পাবে রে। ও আমার উপর ভীষণ ডিপেন্ড করে তো। সন্দীপ, ওফো, সন্দীপ। আমি যেখানে তোকে বলছি সেখানে হু দ্য হেল সন্দীপ ইজ? কে সে? জিৎ, সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে, ওকে দেখ, তোর ব্যাপার তুই বেটার বুঝবি। রাগ করলি? দেখ, আমি একজন বিবাহিতা মেয়ে, মধ্যবিত্ত ঘরে কিছু জিনিস থাকে যেগুলো মানতে লাগে, জানিস তো, বুঝিস তো সব। চেষ্টা কর তোর হাজবেন্ডকে কনভিন্স করতে। আমি চাই না তুই থেমে যা, তোকে একটা জায়গায় দেখতে চাই অদিতি। ইউ জাস্ট ডিজার্ভ দ্যাট। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। আপনি কিছু চিন্তা করবেন না মিস্টার গুপ্তা, আমি থাকতে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। তাহলে কাল ধর্মতলার বারে মিট করছি। ওকে, রাখছি মিস্টার গুপ্তা। মিস্টার ব্যানার্জি, হোয়াট ননসেন্স! অনুমতি না নিয়ে আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? আপনি আমার পেছনে ভিজিলেন্স লাগিয়েছেন? হ্যাঁ, আমি নাকি ক্লেম আটকে দিয়ে মিস্টার গুপ্তার কাছে টাকা ডিমান্ড করেছি?
যা সত্যি তাই বলেছি। আপনার কোনো আপত্তি আছে? সেনবাবু রিপোর্টে এই প্রমাণ হয়ে যাবে সব। সার্ভের রিপোর্ট শেষ কথা বলে, আপনি জানেন। সেনবাবু নিজের রিপোর্ট পাল্টেছেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই সেই রিপোর্টের কপি। দেখো দেখি, কি ওই লোকটাও শেষে বিক্রি হয়ে গেল? কিন্তু কিন্তু এটা একটা সুপার মার্কেট সন্দীপ বাবু, আপনার মতো কিছু মূর্খই শুধু বিক্রি হয় না এখানে। আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? না, আমার ঘর, আমার সংসার কেন করলেন সেটা এখনো বুঝলে না সন্দীপ? মিস্টার ব্যানার্জি নিজেকে বিক্রি করে দিয়েছে। দেখি মিসেস মিত্র, আপনি কাজটা আপনি ভালো করলেন না। আমার কাজটা আমি ভালো বুঝি। হ্যাঁ, আর শুনুন, এটা অফিস, কোনো ব্যক্তিগত সম্পর্কের জায়গা এটা নয়। হোয়াট ইউ মিন? সিম্পলি হোয়াট আই মিন টু সে, আপনি ডিভোর্সি। আপনার আর সন্দীপ বাবুর মধুর সম্পর্ক তো কারো অজানা নয়, তাই না? এটা নিছক বন্ধুত্বের সম্পর্ক মিস্টার ব্যানার্জি। অস্কার ওয়াইল্ড বলেছিলেন, একটি নারী ও একটি পুরুষের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন, বন্ধুত্ব কখনোই হয় না। অবশ্য সন্দীপ বাবু যেখানে আছেন সেখানে এটাই স্বাভাবিক। মানে আপনার স্ত্রী জুটি বেঁধেছেন তার গায়ক বন্ধুর সঙ্গে, কথাটা আমার নয়, জনশ্রুতি, লোকের মুখে শুনেছি। আর আপনি এখানে অবশ্য আপনি এখন সেলিব্রিটি স্বামী, আপনার তো একটু স্ক্যান্ডালের লাইসেন্স পাওয়ারই কথা, তবে সেটা বাইরে, বুঝেছেন, এখানে নয়। মুখ সামলে কথা বল। এই মুহূর্তে দুজন আমার চেম্বার থেকে বেরিয়ে চলে যান। জাস্ট গেট আউট। এটা রাসলীলার জায়গা নয়। গেট আউট। সন্দীপ, সন্দীপ, এই তো সন্দীপ, তুমি এখানে অন্ধকারে একা একা কি করছো? কি তুমি তুমি ড্রিঙ্ক করছো? কি বলবে বলো, আমার ভালো লাগছে না। কি হয়েছে তোমার? সেটা জানার সময় আছে তোমার? মানে তুমি তো আজকাল বাড়িতে থাকোই না, আমাকে মনেই পড়ে না তোমার। সারাদিন বাড়ির বাইরে আর ওই জিৎ ভৌমিকের সঙ্গে। সন্দীপ, কি যাতা বলছো তুমি? সবাই বলে, সবাই, আর আমাকে সেগুলো শুনতে হয়। সেলিব্রিটি স্বামী বলে কথা, মাই ফুট। কে বলেছে তোমাকে এসব নোংরা কথা? শোনো, তুমি যেমন ছিলে তেমনটাই থাকবে। আমারই ভুল হয়েছিল তোমায় বাড়তে দেওয়াটা, ব্যাস, আর নয়। তুমি ইগোতে ভুগছো সন্দীপ, তুমি এত নিচে নেমে গেছো। তাহলে শোনো, তোমার আর তোমার ওই ডিভোর্সি সহকর্মীর মাখামাখি সম্পর্কের কথা আমার কানে আসে। শুধু কিচ্ছু বলিনি, কিন্তু মুখ সামনে কথা বলো দিদি, মাত্রা ছাড়িও না, নইলে নইলে নিজের ঘরে যাও, নিজের ঘরে যাও। আমার মাথা ঠিক নেই। নইলে কি সন্দীপ? চলে যাও, যাও বলছি। আমি তোমার দাসী নই। কে কে ওই সোনালি? কোন মুখে তুমি জিতকে নিয়ে কথা বলো? হ্যাঁ, ও আমার খুব ভালো বন্ধু, আমার গাইড, আমার ইন্সপিরেশন। অবশ্য অবশ্য তুমি এসব বুঝবে না। Shut up! তুমি তুমি আমার গায়ে হাত তুললে? এত বড় অপমান! না না, আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। আই হেট ইউ, আই হেট ইউ। আমি চলে যাচ্ছি, থাকো তুমি তোমার সোনালীকে নিয়ে। দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাচ্ছ? জিতের কাছে, জিতের কাছে যাচ্ছি আমি। আমি ওর সাথেই থাকবো, শোবো ওর সঙ্গে, হয়েছে? যেও না, দাঁড়াও, আমি তোমায় সত্যি ভালোবাসি। যেও না, আমায় আমায় একা করে যেও না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। যেও। Fail I alone in words and deeds? Why all men strive and who succeeds? না, এই যন্ত্রণা, এই কষ্ট একটা সিম্পল ফেলিওর নয়। অদিতিকে আমি ভালোবাসি, সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি। কোনোদিনও বলতে পারিনি, কিন্তু তার মানে তো এই নয় যে সন্দীপ নিতান্ত অশিক্ষিতর মতো এসে বলবে যে আমি তোমায় ভালোবাসি, আর ও তার গলায় মালা পরাবে। মনের উপলব্ধি কি কিছুই নয়।
আমার আমার সমস্ত সৃষ্টি, সব গান, সব সুর, সব যে তোর জন্য অদিতি। অথচ তুই আমায় এই হুইস্কির গ্লাসে যখনই নিজের সব চোখে জল ডুবিয়ে রাখি, তখন একটা আশ্চর্য নেশা, একটা অদ্ভুত জেদ চেপে বসে। ইচ্ছে করে তোকে ছিনিয়ে নিয়ে ওই সন্দীপের কাছ থেকে। তুই শুধু আমার। ডোরবেল বাজছে। এত রাতে কে এলো? এই রামু, এই দেখ তো কে এলো। ও, রামু তো ছুটি নিয়েছে, আমাকেই দেখতে হবে। উঠি। অদিতি, তুই? কি জিৎ, কি হলো? জিৎ, সন্দীপ আমায়, সন্দীপ ও আমার গায়ে হাত তুলেছে। জিৎ আমায় অপমান করেছে আজ। ওর এত বড় স্পর্ধা, এত সাহস! জিৎ, তোকে বলতে এলাম, আমাকে মিউজিক ছেড়ে দিতে হবে। আমি হেরে গেলাম, আমায় ক্ষমা করিস। তুই কি পাগল হয়ে গেলি অদিতি? না, এই সিদ্ধান্তকে আমি সমর্থন করতে পারছি না। সন্দীপ মেনে নিতে পারছে না। আমি পারবো না। আমি ওকে আজে বাজে কথা বলে বেরিয়ে এসেছি। আসলে এক রাশ অভিমান আর দুঃখে ওর মাথা ঠিক ছিল না। কি বলেছিস ওকে? কি হলো বল। বলেছি আমি জিতের সাথে থাকতে যাচ্ছি। বিশ্বাস কর, আমি তা বলতে চাইনি। তবু বলে ফেলেছিস, তাই থাক না রে আমার কাছে। আমি তোকে তোর পথের প্রতিটি পদক্ষেপে তোর পাশে থাকবো। আমি চাই তুই একদিন অনেক বড় শিল্পী হয়ে উঠবি। না, কি দেখছিস অমন করে? একটা নতুন মানুষকে আবিষ্কার করছি তোর ওই দুটো চোখে। একটা বিশ্বাস, একটা নির্ভরতা, একটা ভালোবাসা। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি রে। চিরকাল অপেক্ষা করেছি। আর কত অপেক্ষা করাবি, আর কত কষ্ট দিবি? আয় আমার কাছে আয়। জিৎ, কি শান্তি! আজ থেকে তোর সমস্ত কষ্ট আমি মুছিয়ে দেব। কথা দিলাম, তুই শুধু আমার। জিৎ, পুরোটাই ছিল মুহূর্তের দুর্বলতা। আজ বুঝি জিতকে আমি কখনোই তোমার জায়গা দিতে পারিনি। মিথ্যে অপমান আর অপবাদের বোঝা মাথায় নিয়ে সে সত্যি ছেড়ে দিলাম চাকরিটা। তখন আমি একা, সম্পূর্ণ একা, পাশে কেউ নেই। আজ সেটাই অভ্যেস হয়ে গিয়েছে। সোনালি আমার খুব ভালো বন্ধু, জানো অদিতি, আজও। কিন্তু বিশ্বাস করো, তোমার জায়গা শুধু সোনালি কেন, কেউ কোনোদিন নিতে পারেনি, পারবেও না। তুমি অকারণেই সেদিন আমাকে ওই কথাগুলো বলেছিলে। জিৎ আমায় ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু বিশ্বাস করো আমরা কখনো একসাথে এক ঘরে থাকিনি। আমাদের রুম আলাদা, এক ছাদের নিচে আমরা আজও বন্ধু। প্রথম জিৎ জোর করত, পরে মেনে নেয়। ও জানে ও সব সময় আমার জীবনে সেকেন্ডারি। আমি জানি ও কষ্ট পায়, প্রতি মুহূর্তে ভিতরে ভিতরে তীব্র দহন জ্বালা ভোগ করে। কিন্তু আমি যে নিরুপায়। ও আজ সত্যি পাল্টে গেছে, ধীর স্থির শান্ত, শুধুই গান নিয়ে থাকে নিজের মতো। অথচ দেখো, এমনটা তো হওয়ার কথা ছিল না দিদি। হঠাৎ একটা ঝড় এসে সব কেমন যেন তছনছ করে দিল। ঝড় বাইরে থেকে আসে না, ঝড় আমাদের মনে। কখনো কখনো সেটা বাইরে আছড়ে পড়ে, আর তখন তছনছ হয়ে যায় সবকিছু। আসলে জানো তো, একটা ইগো, একটা অহংকার আমাদের ভেতর থেকে
তিল তিল করে শেষ করে দেয়। প্রেম, ভালোবাসা, সম্পর্কের বন্ধন সব মিথ্যে মনে হয় তখন। বড় ভুল হয়ে গেছে অদিতি। আমিও নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, প্রত্যয়ী ছিলাম, যে তোমার কোনো অনুভূতি উপলব্ধি করতে পারিনি আমি। সামনে সমুদ্রের ঢেউগুলো দেখো, আপন ছন্দে ভেসে এসে ভেঙে দিচ্ছে একটা পাড়, আবার আরেকটা পাড় করে দিচ্ছে। এই ভাঙা গড়াই নাকি সংসার, কিন্তু না, কিছু কিছু পাড় শুধু ভাঙে, গড়ে আর না, কোনোদিনও না। একসাথে থাকা আমাদের আর হবে না সন্দীপ, তাই বোধহয় আমার আর যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে এই সূর্যাস্তকে সাক্ষী রেখে তোমার কাছে নিজেকে সঁপে দিই, তারপর অন্ধকার হলে তাতে মিশে যাই আমরা দুজন। আমি কালই চলে যাব। কেন? এসেছিলাম অচেনার মাঝে হারিয়ে যেতে, সেটা যখন হলোই না তখন আর লাভ নেই। আমি তোমার অসুবিধে করে দিলাম। মাঝে মাঝে কিছু অসুবিধা মানুষের জীবনকে পাল্টে দেয়, জানো। এটার বোধহয় প্রয়োজন ছিল। কষ্টটা থাকবে চিরকাল, কিন্তু কিন্তু অন্তর জ্বালা তো জুড়লো। সমুদ্রের ঢেউগুলোকে প্রশান্ত মনে হচ্ছে। আমায় যেতে হবে, হোটেলে জিত অপেক্ষা করছে। এসো। ভালো থেকো সন্দীপ, নিজের প্রতি লক্ষ্য রেখো, বেশি ড্রিঙ্ক করো না, আর আর রাত জেগে বসে থেকো না, তোমার তো আবার মাইগ্রেনের সমস্যা। তুমিও নিজের খেয়াল রেখো। আচ্ছা অদিতি, তুমি এখনো দোলের রঙকে ভয় পাও? হ্যাঁ। মনে আছে দোলের দিন 10 আগে থেকে তুমি ঘর ছেড়ে বেরোতেই না, আর ভয় পেতে আমি যদি দোল খেলি সে নিয়ে কি পেছনে লাগতাম তোমার, তাই না? আজ সব মনে আছে যেন গতকালের কথা, অথচ মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। আমি চলি সন্দীপ, শুধু যাওয়ার আগে একটা প্রণাম করতে দেবে? পায়ে নয়, শেষবারের মতো বুকে এসে অদিতি। ভেতরের রক্তক্ষরণটা যদি একটু কমে। সন্দীপ, আমার সবটা জুড়ে আছো তুমি, থাকবে চিরকাল। তুমিও থাকবে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে, সারা জীবন। আমি চলি সন্দীপ, আমি চলি। তুমি ভালো থেকো। হ্যাঁ, তুমি খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো অদিতি, খুব ভালো থেকো। তোমার ভালোবাসা, তোমার স্পর্শ কখনোই ফুরিয়ে যাবে না। ওই সূর্যের মতো অস্ত গেলেও আবার উদয় হয়, এটাই সৃষ্টির খেলা। আজকের এই মুহূর্তটা অম্লান থাকবে আজীবন। যে সম্পর্কের ভিত হৃদয়ের অন্তঃস্থলে, তা কোনোদিনই হারিয়ে যায় না, ফুরিয়ে যায় না, চিরকাল তাকে বিস্তৃত হয়ে ভিতর বাহিরে।